নমস্কার, বিটিএন সংবাদে আপনাদের স্বাগত রয়েছে আমি মানসী। প্রথমে দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনাম। ধুলোময় শিলচর ধুলোর ঝড়ে বিপর্যস্ত জনজীবন, জনক্ষোভ চরমে। কাটিগড়া ও বরখলায় বন্যা পরিস্থিতির খোঁজ নিলেন মন্ত্রী পীযূষ হাজারিকা। বাংলাদেশে আন্দোলনের ফলে দেশে ফিরছেন ভারতীয় পড়ুয়ারা, করিমগঞ্জ সীমান্ত দিয়ে এলেন 41 জন। আসছি বিস্তারিত খবরে। শিলচরের পথে ধুলোর ঝড়, বিপর্যস্ত জনজীবন, জনক্ষোভ চরমে। গ্রামের মেঠো পথে ধুলোর আক্রমণ সচরাচর দেখা যায়, তবে শিলচর শহর যেন এখন গ্রামের মেঠো পথকে ছাড়িয়ে ধুলোয় ধুলোময় হয়ে উঠেছে। বৃষ্টির কৃত্রিম বন্যার পর এবার ধুলোর ঝড়ে নাকাল শিলচরের জনজীবন এক কথায় বিপর্যস্ত হয়ে তুলেছে পথচারী যাত্রী ও চালকদের। শহরের প্রেমতলা থেকে শুরু করে হাসপাতাল রোড ও সোনাই রোড পর্যন্ত ধুলোঝড় ভয়াবহ উঠায় পথচারী ও ব্যবসায়ী সহ পথচারীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এই ধুলোঝড়ে ছোটখাটো সড়ক দুর্ঘটনা যেন মানুষের দৈনন্দিন জীবনের সঙ্গী হয়ে দাঁড়িয়েছে। সরকার বিভিন্ন ক্ষেত্রে কর বৃদ্ধি করলেও সড়কের জরাজীর্ণ অবস্থায় দিন কাটাচ্ছেন শহরের সাধারণ মানুষ। এছাড়া রাস্তাঘাটের বর্তমান জরাজীর্ণ অবস্থায় বিভিন্ন সমস্যা ক্রমশ বৃদ্ধি পেয়েছে। দিনরাত বয়ে যাওয়া ধুলোবালির কারণে নানা রোগের শিকার হচ্ছেন জনগণ। বৃষ্টির মরশুমে শহরের জমাজল কৃত্রিম বন্যার রূপ ধারণ করে, অন্যদিকে শুকনো মরশুমে ধুলোঝড় শহরবাসীর দৈনন্দিন জীবনে ব্যাপক প্রভাব ফেলে থাকে। রাস্তাঘাটের সংস্কার ও জমাজল নিষ্কাশন সহ শিলচরে বিভিন্ন জ্বলন্ত সমস্যা নিয়ে লাগাতার আন্দোলন করে আসলেও নির্বিকার স্থানীয় প্রশাসন সহ শিলচর পৌরসভা। এই পরিস্থিতিতে বিভিন্ন সমস্যার সম্মুখীন শহরের জনগণ। আমার বক্তব্য এটাই যে আমরা শিলচরবাসী আজকে নাজেহাল। আমরা অবস্থা কেউ কইয়া লাভ নাই। শিলচরের মানুষের কথা কেউ শুনে না। নেতা মন্ত্রী তো খালি প্রতিশ্রুতির উপরে প্রতিশ্রুতি, একটা পর একটা প্রতিশ্রুতি। আপনি ক্যাপিটাল পয়েন্টে রাঙ্গাখালি যেতে গেলে একটু প্রথম রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ। কেউ যদি টুকটুকে বা যে কোনো গাড়ি দিয়ে যায়, আপনি দেখবা কী অবস্থা হয়, তো অসুস্থ মানুষের কী অবস্থা হয়। আর এমনিতে গরম, মানুষের রাস্তাঘাটের এমন বাজে অবস্থা, ছি ধিক্কার লাগে। মানে আমরা আজকে নাগরিক না আমরা পশু, এটা মানে তুলনা করা যান না। রাস্তাঘাটে হসপিটাল শিলচরের একটা ব্যস্ততম জায়গা, শিলচরের পশ এরিয়া, যেটার মধ্যে মানুষ প্রতিদিন হাজার হাজার লাখ লাখ মানুষ বাইরে থেকে মানুষ আর আগে শিলচরে এই রাস্তার দিকে যাতায়াত করে। তখন কাছাড়ের একটা ক্যাপিটাল, আর এটা আপনি মেডিকেল থেকে যখন মেডিকেল যাই, মেডিকেলের অবস্থা তো খুঁজে লাভ নাই। আপনার পাবলিক নামিয়ে রাস্তা ঠিক করে নেতা যারা আসুন তারা তো খুঁজে লাভ নেই। প্রতিশ্রুতি প্রতিশ্রুতি সেদিন একজন বেরিবা, দুজন বেরিবা, আর তিনজন আইবা। তিনজন একদিন MLA দিলা, একদিন MP কথা কইলা, একজন প্রেসিডেন্ট আইয়া কইবা। এটা প্রেসিডেন্ট কে কিন্তু আমরা পাবলিকে দেখলাম যে পরিস্থিতি খুব ভয়াবহ। মানে আমরা এখন বাসা মরা সমান হয়ে দাঁড়াইছে। সবচেয়ে বেশি প্রবলেম হয়ে দাঁড়াইছে এই যে ধুলা তো রাষ্ট্রের থেকে তো আজকে খুঁজে লাভ নাই। শিলচর মানে এমন হয়ে গেছে রাষ্ট্রের ক্যাপিটাল, আপনি বুঝতে পারেন। ধুলাবালিতে অসুখ বিসুখ, এখন তো আমরা এমন মনে হয় এই রাস্তা দিকে আমরা অ্যাভয়েড করি। আমরা যারা লোকাল আছি কষ্ট করে সাইডের দিকে দেওয়ার চেষ্টা করি, বাইক দিয়া সেন্ট্রালের দিকে আমরা যাই না। কিন্তু আমরা মার্কেটিং সব কিছু এই জায়গাতেই। আর মেডিকেল রাস্তার তো অবস্থা খুঁজে লাভ নাই। মানুষের পেট্রোল জ্বলে যায় প্রত্যেক দিন। আপনার এক্সট্রা 50 টাকা 60 টাকা, এটা গরিব মানুষ চলতে কম না, একটা টুকটুক অটোওয়ালা চলতে কম না। আমরা কাছাড় কাটিগড়া সীমান্তে স্লুইস গেট পরিদর্শন পীযূষের। বরখলায় জাটিঙ্গা নদী ভাঙন প্রতিরোধের আশ্বাস মন্ত্রী পীযূষ হাজারিকার। রাজ্যের জলসম্পদ তথ্য ও জনসংযোগ মন্ত্রী পীযূষ হাজারিকা আজ শনিবার কাছাড় জেলার কাটিগড়া বিধানসভা কেন্দ্রের অধীনে ভারত বাংলাদেশ সীমান্ত ভ্রমণ করে বেশ কয়েকটি স্লুইস গেট পরিদর্শন করেছেন। এই সমষ্টির ভারত বাংলাদেশ সীমান্তে বর্ডার রোডস অর্গানাইজেশন দ্বারা নির্মাণ করা 6টি স্লুইস গেট জলসম্পদ বিভাগ 2022 সাল থেকে পরিচালনা করে আসছে। মন্ত্রী আজ বলেশ্বর ও ফাইসকা স্লুইস গেট পরিদর্শন করেন এবং বিভাগীয় প্রকৌশলী ও স্থানীয়দের কাছে গেট সম্পর্কে জিজ্ঞাসা করেন। 6টি স্লুইস গেটের মোট 40টি শাটারের মধ্যে বর্তমানে 33টি কাজ করছে এবং 7টি প্রযুক্তিগত ত্রুটির কারণে কাজ করছে না। মন্ত্রী স্থানীয়দের আশ্বাস দেন বর্ষার মরশুমের পর শাটারগুলো মেরামত করা হবে।
কাটিগড়া সমষ্টিতে 6টি স্লুইস গেট নিয়মিত রক্ষণাবেক্ষণের জন্য জেলা প্রশাসন স্থানীয়দের মধ্যে 6টি কমিটি গঠন করবে বলেও মন্ত্রী ঘোষণা করেন। পরীক্ষামূলক ভিত্তিতে গঠিত এসব কমিটি বিভাগীয় প্রকৌশলী ও কর্মচারীদের সহযোগিতায় স্লুইস গেটগুলো পর্যবেক্ষণ করবে এবং কোনো অসুবিধা দেখা দিলে জল সম্পদ বিভাগের সংশ্লিষ্ট প্রকৌশলীদের মাধ্যমে মেরামতের ব্যবস্থা করবে। মন্ত্রী আরও ঘোষণা করেছেন যে বিভাগ স্লুইস গেটগুলো রক্ষণাবেক্ষণের জন্য কমিটিগুলোকে প্রতি বছরে 25,000 থেকে 50,000 টাকা প্রদান করবে। আজ পরিদর্শনকালে জলসম্পদ মন্ত্রী জেলা প্রশাসককে দ্রুত কমিটি গঠনের নির্দেশ দেন। পরে মন্ত্রী বরখলা পৌঁছান এবং জাটিঙ্গা নদীর ভাঙন পরিদর্শন করেন। মন্ত্রী বলেন, এলাকায় ভাঙন রোধে পর্যায়ক্রমে কাজ করা হবে এবং 2 কিলোমিটার দীর্ঘ অংশে ভাঙন রোধের কাজের এস্টিমেট প্রস্তুত করতে বিভাগীয় প্রকৌশলীদের নির্দেশ দেন। ছয়টা গেট আছে, তিনখন জল জায়গা আছে, তিনখন টপ আছে। পানী গৈ আছে আৰু ডিসচাৰ্জ ইয়াৰ যিমানখিনি কেপাচিটি ইমান মানে কেটচমেন্টৰ পানীটো কিন্তু এই সুইচ গেটৰ কাৰণে হাজাৰ বিঘা খেত নষ্ট হয় আৰু সুইচ গেটটো টাইমলি উঠান নহয়। দাদা এইটো যেতিয়া মানে আগৰ চৰকাৰে মানে আগতে বনাইছিলে, কিন্তু এইটো কি কৈছে যে হাৰাং প্ৰজেক্ট বুলি এটা প্ৰজেক্ট ষ্টাৰ্ট কৰিছে। এই হাৰাং প্ৰজেক্টটো মানে এটা মইতো যোৱাবাৰো আহিছোঁ ইয়ালৈ, আগতেতো বন্ধ হৈ আছিলে, যোৱাবাৰৰ পৰা আমি টেক অভাৰ কৰিলোঁ। এইটো একচুৱেলি আমি বনোৱা নাছিল, এইটো বিআৰঅ'য়ে বনাইছিলে। আমি তেতিয়া ইছ্যুটো এইটোৱে আছিলে, PWDকো হেণ্ড অভাৰ কৰি নগ'ল, আমাকো নগ'ল, গতিকে আমি নাজানিছিলোঁ। যোৱাবাৰ যেতিয়া বহুত পানী হ'ল তেতিয়াৰ পৰা আমি ল'লোঁ, যোৱাবাৰ তাৰ আগৰ পৰা পাইছত। এতিয়া তাৰ পৰা এতিয়া ইয়াত টোটেল কেইটা আছে? 6টা গেট। এতিয়া 6টা টোটেল স্লুইচ গেট, 6টা স্লুইচ গেটৰ ছাটাৰ কেইটা টোটেল? 40 আউট অফ 40 কেইটা ফাংচনেল হৈ আছে? এতিয়া 7টা আমি ভাল কৰিব কেনেকে পাৰোঁ? মানে পানী এতিয়া কেতিয়া বেয়া হ'লে কেইটা পানীত নে? এতিয়াতো নালাগে, এতিয়া কেনেকে চাব নোৱাৰে, কেনেকে কৰিম? ইছ্যুটো কথাটো গম পাইছে? তাৰমানে ইছ্যু হ'ল যে 40টা চুইচ ছাটাৰ, 40টা নে 40টাৰে 7টা বেয়া হৈছে, পানীততো বেয়া হ'বই ভাই, অলপতো বুজিব লাগিব। পানীত মোৰ মানুহ নামি পেলাই কেনেকে ভাল কৰিব? কথাটো গম পাইছে? বহুত বছৰ আগত পানীৰ পাছতে ভাল কৰিব লাগিব। বাংলাদেশে ভয়াবহ আন্দোলনের ফলে দেশে ফিরছেন ভারতীয় পড়ুয়ারা। করিমগঞ্জ সীমান্ত দিয়ে এলেন 41 জন। বাংলাদেশে সংগঠিত হওয়া কোটা আন্দোলনের প্রভাব পড়েছে বাংলাদেশে অধ্যয়নরত ভারতীয় পড়ুয়াদের ওপর। বাংলাদেশের পরিস্থিতিকে মাথায় রেখে সেখানে থাকা ভারতীয় পড়ুয়ারা নিজ দেশে ফিরে আসছেন। করিমগঞ্জ সীমান্ত দিয়ে 41 জন পড়ুয়া এ পর্যন্ত ভারতে ফিরে এসেছেন। 18 জুলাই থেকে এই সীমান্ত দিয়ে ফিরে এসেছেন পড়ুয়ারা। এদের মধ্যে 3 জন এসেছেন কুশিয়ারা নদীর জলপথ দিয়ে, বাকি পড়ুয়ারা সুতারকান্দি সীমান্ত দিয়ে স্থলপথে প্রবেশ করেন। এ নিয়ে বিস্তারিত তুলে ধরেন করিমগঞ্জের জেলা শাসক মৃদুল কুমার যাদব। सुतरकांडी बॉर्डर जो हमारा है वहाँ पे अभी तक कल तक 41 स्टूडेंट्स आ चुके हैं। कल 16 स्टूडेंट्स आए थे, परसों 25 स्टूडेंट्स आए थे। सो उसमें से 5 स्टूडेंट्स हैं जो बाहर के हैं, असम से बाहर के हैं, त्रिपुरा या नागालैंड से। बाकी हमारे बराज वैली के स्टूडेंट्स मेजरली हैं और असम के स्टूडेंट्स हैं। तो उसके लिए हमने वहाँ एक मजिस्ट्रेट डेप्यूट किया है, असिस्टेंट कमिश्नर, और साथ साथ एक DYSP इज ऑल्सो डेप्यूटेड फॉर 24 आवर्स to liaison with the students and provide all kind of possible helps and make sure that they do not face any harassment or any issue in Bangladesh, as well as coming to Karimganj and going to their nearby places. আমার নাম, আমি বাংলাদেশ MBBS পার্সিউ করতেছি, সিলেটে থাকি আমি। 3rd ইয়ার MBBS 3 বছর হয়ে গেছে আমার। আর আজকে আমি ওইখানে কারফিউ অবস্থা খারাপ দেখার জন্য আমি কারফিউ ওইখানে যখন পোস্ট ছিল তখন আমি ওইখান থেকে বের হয়ে আসছি। প্রবলেম ওইখানে ওই ছাত্রদের আন্দোলন চলতেছে, ওরা ডিমান্ড করতেছে যে ওদের
ফ্রিডম ফাইটিংয়ের যেটা কোটা আছে ওইটা রিজার্ভেশনের, হ্যাঁ রিজার্ভেশনটা ওইটা মিনিমাইজ করার জন্য আমাদের ইন্ডিয়ান এমবাসি আমাদের ওইটা দিতেছে, হেল্প করতেছে। কোনো সমস্যা হলে ওরা গাইড করে দিতেছে কি করবা কি না। লাস্ট আজকে দেখছি ওইখানে আমাদের বাস রিজার্ভ করে দিছে, যাতে আমরা তামাবিলে যারা যাইতেছে ওদেরকে রিজার্ভ করে দিছে আর ফুল সিকিউরিটি দিয়ে যাওয়ার জন্য বলছে। সিলেট মেডিকেল ইউনিভার্সিটির কথা তো বলতে পারবো না, আমাদের পারফিউতে আপাতত 6-7 জন আছে যারা ওইখানে থেকে গেছে, ওরা যে আসতে পারেনি। বাংলাদেশ এখন ওইখানে ওয়াইফাই ইন্টারনেট সব বন্ধ হয়ে গেছে, স্থগিত হয়ে গেছে, আর তাই ওইখানে কিছু ইনফরমেশন কিছু আর বলতেছে না। সরকার কি বলতেছে ওইটা নিয়ে কিছু বলা হয়নি, জাস্ট বলা হয়েছিল যে 21st অফ দিস মান্থ, মানে 21 জুলাইতে তোমার ওইটা নিয়ে বৈঠক হবে। ঐতিহ্যবাহী শিলচর পৌরসভাকে নিয়ে ছেলে খেলা করছে শাসক দল বিজেপি, সরব শিলচর জেলা কংগ্রেস। ঐতিহ্যবাহী শিলচর পৌরসভাকে পৌর নিগমে উন্নীতকরণের ললিপপ দেখিয়ে বিগত 4 বছর ধরে জনগণকে বোকা বানিয়ে আসছে শাসক দল বিজেপি। বিষয়টি নিয়ে শনিবার শিলচর জেলা কংগ্রেস কমিটির তরফে দলীয় কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে সভাপতি অভিজিৎ পাল বলেন, সরকারি কর্মচারীদের দিয়ে শিলচরবাসীর ওপর করের বোঝা চাপিয়ে দেওয়াটা অত্যন্ত নিন্দনীয় ও ধিক্কারজনক বিষয়। কারণ শিলচর পৌরসভাকে বিজেপি আতুর ঘরে পরিণত করে নিজের মর্জি মতো পরিচালিত করার পাশাপাশি জনগণের ওপর চাপ সৃষ্টি করে কর বৃদ্ধির মাধ্যমে অর্থ আত্মসাৎ করার প্রয়াসে উঠে পড়ে লেগেছে। এ নিয়ে জনগণের মধ্যে খুব তীব্র আকার ধারণ করেছে, কারণ নির্বাচিত বোর্ড ছাড়াই বেআইনিভাবে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হচ্ছে শিলচর পৌরসভায়। আগামীতে এ নিয়ে গণ আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন জেলা কংগ্রেস কমিটির কর্মকর্তারা। বোকা বানিয়ে আজকে যেভাবে বিজেপি সরকার এবং ওনাদের শিলচরের বিধায়ক যেভাবে মানুষের উপর দিনের পর দিন সরকারি কর্মচারীদেরকে দিয়ে যেভাবে করের বোঝানো বাড়ানো হচ্ছে তা অত্যন্ত নিন্দনীয়, যা শিলচরের পৌরসভার আইন বিরোধী পদক্ষেপ। কারণ পৌরসভার যে আইন আছে সেই আইনে পরিষ্কার উল্লেখ করা আছে যে কোনো ধরনের করের যদি রিভিউ করা হয় তাহলে নির্বাচিত পৌর বোর্ড দিয়ে সেটাকে পৌর বোর্ডে আলোচনার মাধ্যমে সেই সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু দেখা যায় এদিকে পৌরসভা নির্বাচনও হচ্ছে না, ওনারা এই শিলচর পৌরসভার মতো একটা ঐতিহ্যবাহী পৌরসভাকে বিজেপি দলের আতুরঘর বানিয়ে ওনারা ওনাদের নিজস্ব একটা সাব অফিস বানিয়ে নিয়েছেন। কীভাবে শিলচর জনগণ থেকে প্রেসার করে সাধারণ জনগণের উপর করের বোঝা বাড়িয়ে দিয়ে কীভাবে করের টাকা বিভিন্ন সরকারের প্রকল্পের নামে আত্মসাৎ করা যায় সেটা নিয়ে ওনারা ব্যস্ত। আজকে শিলচরের মানুষ এখন পর্যন্ত বিশুদ্ধ পানীয় জলের সাফিসিয়েন্ট ওনারা পানীয় জল দিতে পারছেন না, আর এদিকে দেখা যায় 75 টাকার জায়গাতে আজকে কর নিয়ে 300 টাকা করা হয়েছে। তা সম্পূর্ণভাবে জনবিরোধী। শিলচর জেলা কমিশনারকে অনুরোধ করব, আপনি বিজেপি দলের মুখপাত্র হয়ে কাজ করবেন না, আপনি সরকারি কর্মচারী হিসেবে কাজ করেন। এইভাবে পৌর বোর্ডের সিদ্ধান্ত ছাড়া এইভাবে করের বোঝা মানুষের উপর চাপাবেন না। আজকে শিলচরের ড্রেনগুলো পরিষ্কার করার ব্যবস্থা করুন, রাস্তাঘাটগুলো কাজ কীভাবে করা যায় সেটার চিন্তা করুন, না করে কীভাবে 2 দিন পর পর ট্রেড লাইসেন্সের ফিস বাড়ানো, আজকে বেটারমেন্ট ট্যাক্স বাড়ানো, আজকে জলের ট্যাক্স বাড়ানো, সেটা জনবিরোধী ব্যাপার। বর্তমানে নবনির্বাচিত সাংসদ পরিমল শুক্লবৈদ্য এক্স অফিসিয়াল মেম্বার হিসেবে সেদিন শিলচর পৌরসভাতে রিভিউ মিটিং করেছেন। সেই রিভিউ মিটিংয়ে ওনাদের শাসক দলের সভাপতি সেই রিভিউ মিটিংয়ে বসা, সেটা কোন আইনে ওনারা পেয়েছেন? জেলা কমিশনার কিভাবে ওনাকে আমন্ত্রণ জানালেন, কিন্তু অন্যান্য রাজনৈতিক দলের কোনো প্রতিনিধিকে আমন্ত্রণ জানানো হয় না। জীবন ও সম্পত্তির নিরাপত্তাহীনতায় ভুগছেন চেকারচামবাসী, নিজেদের আতঙ্কের কথা জানালেন তারা। নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য পূর্বধলাইয়ের চেকারচাম এলাকায় স্থায়ী বর্ডার আউট পুলিশ পোস্ট স্থাপনের দাবি জানিয়েছেন গ্রামবাসীরা। 2003 সালে মার্ডিমাসা দাঙ্গায় কাছাড় জেলার চেকারচাম ম্যাটনাতল গ্রামে মার জঙ্গিরা 31 জন মানুষকে গুলি করে হত্যা করেছিল। মণিপুরি এবং কুকি সম্প্রদায়ের সাম্প্রদায়িক দাঙ্গায় বর্তমানে এই এলাকায় তীব্র আতঙ্ক বিরাজ করছে, কারণ সপ্তাহ দিন আগে এই এলাকায় কুকি জঙ্গিরা রাতের অন্ধকারে ব্ল্যাঙ্ক ফায়ার করে। পার্শ্ববর্তী গঙ্গাপুর এলাকা থেকে 3 উগ্রপন্থীকে পুলিশ আটক করে। পুলিশ উগ্রপন্থীর খণ্ডযুদ্ধে 3 উগ্রপন্থী নিহত হয়। সাম্প্রতিক এই ঘটনা প্রবাহে বর্তমানে
স্থানীয়দের নিরাপত্তায় একটি অস্থায়ী ক্যাম্প বসালেও আতঙ্কে রাতের বেলা অনেকেই ঘরের বাইরে জঙ্গলে বসবাস করছেন। এক কথায় চূড়ান্ত আতঙ্ক বিরাজ করছে এই এলাকায়। আমরা বড় দুঃখী। এখানে 2003-এর গন্ডগোলের পর আমরা ডিমাসা সম্প্রদায়ের মানুষ প্রায় 28 জন প্রাণের এক বাড়ি থেকে ধরে নিয়ে ভাড়া নিয়ে হত্যা করা হয়েছে এবং সব ব্রাহ্মণ সমাজের ঘরের অগ্নিসংযোগ করিয়া বশীভূত করা হয়েছে। এরপরে এটা সরকারের নজরে দেওয়ার পরে এখানে একটা ক্যাম্প দেওয়া হয়েছে। 2012-তে এই ক্যাম্পটা লুটপাট করে উগ্রপন্থী সম্প্রদায়ের মানুষে এই ক্যাম্পটা লুটপাট করে লয়ে গেছে। লুটপাট করে যাওয়ার পরে আমরা বহুত প্রেশারের মধ্যে আমরা কষ্ট দিন যাপন করিয়া রয়েছি। অনেক সময় অনেক অসুবিধা আমরা মুখীন হইয়া, তবু আমরা মনটারে শক্ত করিয়া ছেলেমেয়েরা লইয়া এখানে আসি। কিন্তু গত এক সপ্তাহ পর আগে নেপাল দাসের বাড়িতে যখন 3টা গুলির শব্দ পাইছি, আমরা বাইরে আমরা বহুত মানুষ একসঙ্গে গিয়া দেখি এই গুলির শব্দ শুনিয়ে জায়গাটা গিয়া দেখলাম। তারা কার উপরে রাগ করছে এটা হইতে পারত না। রাস্তার পিডব্লিউ রোডের উপরে একটা আর সাইডে একটা। আর পরে আমরা একটু নজর দিলাম, দেখা যায় একটা ঠুলা পাওয়া গেছে। 3টা ঠুলা পাইছি, দেখা যায় এটা মনে হয় আকাশ থেকে পড়ছে নাকি, আকাশ থেকে তারা ফ্লো করলো। এরপর থেকে আমরা মনে ব্যাগ আতঙ্ক, আমরা রীতিমতো বাড়ি করে নাই। কোনো দিকে কোনো সারা শব্দ শুনে লোকের মুখে যদি আমরা খবরও পাই তখন আমরা বাড়িঘর ছাড়িয়ে যাই। এটা শুনিয়ে আমরা কচুরাম থানার ওসি মহোদয় বা সরকারের তরফ থেকে একটা ক্যাম্প আইছে। ক্যাম্প আইয়া তাহার মতো সুব্যবস্থা নাই। আমরা এখন তা পার্মানেন্ট দিয়েছি একটা এলপি স্কুলে। এলপি স্কুলটা 1 তারিখে খুলে যাইব। এখন আমরা কই রাখতাম, আর একটা উইভিং সেন্টার আসলো, ওইটা এখন খালি পড়ে রয়েছে। ওই জায়গাটা আমরা পরিষ্কার করেছি। আমরা সাধারণ মানুষ, এখন দেখা যায় বহুত পয়সা খরচ দরকার। আমরা কই থেকে পয়সা পাইমু? এখন টিন নষ্ট হয়ে গেছে কয়েকটা, এবারে বিদ্যুতের প্রয়োজন আছে, কারেন্টের লাইন এটারও দরকার আছে, কারেন্ট আমরা কই থেকে দিমু? এরপরে এখানে তারা কইছে পুলিশ প্রশাসন, যে পুলিশের পার্টি কইছে, আমরা যে প্লাটুন কমান্ডার তাই কইছেন যে তলটাও ফাঁকা নাই, এটা থাকার অসুবিধা। তো আমরা কইছে বাঁশ দিয়ে আমরা খাটিয়া বানাই দিব স্যার, তবু থাকা লাগবো। কইছেন ঠিক আছে খাটিয়া হইব, কিন্তু জায়গাটা আমরা বাঙ্কার সাঙ্কার এগুলো বানাই দিতে লাগবো, কারেন্ট জোগাড় করে দিতে লাগবো। এখন আমরা কারেন্ট কই পাইমু আর কীরকম করবো? এখন তারা এই ফেসিলিটি যদি পায় না তো তারা তো চলে যাইব। গতকালকে গেছিলাম ওই যে গ্রামে নানান আতঙ্ক দেখা দেওয়ার ফলে গতকালকে না আমরা প্রায় 2003 পরে থেকে আমরা মেমোরেন্ডাম দিয়ে দিই ক্যাম্পের লাগি বহুতবার দেওয়া হয়েছে। মধ্যে এখানে হাফলংয়ের ম্যাডাম নন্দিতা করলো যে মন্ত্রী, তাইনও আইছিল এখানে, টান গাছেও দিলাম যে মেমোরেন্ডাম, কিছু তো আর রেজাল্ট পাইলাম না। তো গতকালকে ডিসি স্যারে মেমোরেন্ডাম দেওয়ার পরে কইছে যে এটা ক্যাম্পের কোনো বাজেট নাই, অ্যালটমেন্ট নাই, আগামী বছর যদি চেষ্টা করলে আগামী বছর দেওয়াইব ওরকম কইছে। আমরা কইলাম স্যার এখন বাড়িতে মানুষ থাকে না ধরাইয়া, তো এরকম করলে তো আমরা ওটাই কইছে যে আগে আরও ডিমান্ড করছেন আপনারা, না ডিমান্ড করছেন না? তো আমরা তো কইলাম আগে বহুতবার ডিমান্ড করা, তো পুরানা যেটা আছে আগের ওটাও মেমোরেন্ডামটা উন্নতি আনিয়ে দিব ওরকম। 2003-এ তো মারা গেছে, আমার কাকু মারা গেছে, আমার দাদা মারা গেছে, এরপরে আমার জামাই ঘরের থাকি কাকা শ্বশুর মারা গেছে। পরে তো গাঁয়ের মানুষ পেজানো মারা গেছে, মাসির জামাই মারা গেছে, ঘরের মানে গ্রামের কাকু ভাই এরা মারা গেছে, উগ্রপন্থী ইয়ে করছে, মারছে। এখন তো মানে আমরা তো মানে সপ্তাহ দিন হয়ে যারা আইয়া মানে রাস্তার আইয়া তারা ইয়ে করে গুলি চালাইয়া গেছে। এরপরে তো গন্ডগোল আমরা তো বাড়িতে থাকি না, সরিয়ে জঙ্গল মানে রাইড হলে জঙ্গলত গিয়া থাকি, আর দিন হইলে তো ঘরে আই। আর আমরা তো ক্যাম্পের লাগি দরকার, ক্যাম্প লাগে, আমরা ক্যাম্প লাগে। কাটিগড়ায় মন্ত্রী পীযূষ হাজারিকার সফরকালে কমলাক্ষদের বিরুদ্ধে মুর্দাবাদ স্লোগান, চাঞ্চল্য, প্রতিক্রিয়া কমলাক্ষের। কাটিগড়ায় উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষদের বিরুদ্ধে মুর্দাবাদ স্লোগান উঠেছে। শনিবার সকালে মন্ত্রী পীযূষ হাজারিকার কাটিগড়া সফরকালে অন্যান্য নেতাকর্মীদের সঙ্গে উপস্থিত ছিলেন বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। মন্ত্রী এদিন নদী বাঁধ ও স্লুইস গেট পরিদর্শন করতে কাটিগড়া সফরে ছিলেন। সে সময় মন্ত্রীর সঙ্গে উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ ছিলেন, কিন্তু আচমকা মন্ত্রীর সামনে একাংশ যুবক কমলাক্ষের বিরুদ্ধে স্লোগান দিতে শুরু করে। কমলাক্ষ গো ব্যাক স্লোগানে নিমিষেই উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা। একসময় দুপক্ষের মধ্যে এক প্রস্ত ধাক্কাধাক্কি হতেও দেখা যায়। একসময় কমলাক্ষ তার গাড়িতে চেপে ওই স্থান ত্যাগ করেন বলে জানা যায়। এই নিয়ে বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ তার প্রতিক্রিয়ায় বলেন,
জলে আমরা খুব ক্ষতিগ্রস্ত করছে যে শুনছি আমরা ব্রিজের সাজারিকা আইছো তো তার কাছে আমরা তোরা দুঃখ সুখ হইমু বা কাগজপত্র জমা যদি দিতে লাগে যে দিমু এই কারণে আমরা আইলাম যদি আমরা বেটিনটা সবে চিনি না তো আমরা সহযোগিতা করছি আমরা বেটিন তোর বলে এই মানুষটাকে তারা কজন খালানির মন্ডল তাই আমরা মারিয়া দরিয়া আমরা আমরা অপমান করছেন এটা আমরা সব বিচার বিশেষ করে সেখানে প্রায় 6টা আপনার সুইচ গেট আছে, সেটা থেকে জল ডিসচার্জ হয়, কিন্তু সেগুলোর প্লেটগুলো ঠিক না থাকার জন্য অনেক সময় একটা প্রবলেম হয় এবং জলগুলো স্ট্যাগনেন্ট হয়ে থাকে। এখানে কৃত্রিম বন্যার একটা পরিবেশ সৃষ্টি হয়। আমি মাননীয় মন্ত্রী পীযূষ হাজারিকার সঙ্গে যোগাযোগ করি এবং আজকে উনি পরিদর্শন করেন এবং সেটা বুঝ নেওয়ার জন্য এখানে আসলেন। এখানে কার কী রাজনৈতিক দৃষ্টিভঙ্গি সেটা আমি বুঝতে পারছি না। ব্যাপারটা হচ্ছে কি, আমরা যারা পলিটিক্স করি বা আমরা যারা রাজনীতির সঙ্গে যুক্ত, আমাদের একটাই উদ্দেশ্য হচ্ছে গিয়ে কীভাবে মানুষের উন্নয়ন হয়, মানুষের ভালো হয়, মানুষের উপকার হয়, মানুষের উপকারের জন্য আমরা কাজ করতে পারি। কিন্তু সেই জায়গায় হয়তোবা রাজনৈতিকভাবে হয়তোবা এর কোনো ইচ্ছা একটা থাকতে পারে, সাধারণভাবে থাকাটাই উচিত, রাজনৈতিক ইচ্ছা থাকতে পারে, কিন্তু সেখানে যাওয়া, সেখানে বিধায়ক হিসেবে সেখানে যাওয়া, সেটা কোনো রাজনৈতিক উদ্দেশ্য ছিল না। এবার রাজনৈতিক উদ্দেশ্যের সময় সেখানে যাই এবং এখানে একটা পরিবেশ সৃষ্টি হয়। আমার সমর্থক ছিল, এখানে অন্য কিছু মানুষ ছিল, কথাবার্তা কিছু হয়, তো এটা একটা পরিবেশ, সামান্য একটা পরিবেশ একটা সৃষ্টি হয় সেই জায়গায়। অতর্কিত একটা পরিবেশ সৃষ্টি হয়, খুব একটা এরকম কোনো পরিবেশ সৃষ্টি হয়নি। তাই এরকম একটা ঘটনা হয়েছিল এবং সেখানে আমি সকালে গিয়েছিলাম এবং মাননীয় মন্ত্রী এখানে ছিলেন, সেই জায়গায় আমি গিয়েছিলাম। বিজেপি বা সেই কথাগুলো আমি বলতে চাই না, এই জন্য বলতে চাই না যে ব্যাপারটা হচ্ছে গিয়ে সেখানে মুসলিমে কয়েকজন ছিলেন, সেখানে তো আর
10,000 20,000 মানুষ বা 1,000 মানুষ বা 500 মানুষ, সেখানে 50-60 জন 70-100 জন মানুষের ব্যাপার ছিল। মন্ত্রীর সঙ্গে প্রায় 80 জন ছিলেন। 2-4 জনের মধ্যে সে হয়তো বা ব্যক্তিগত উদ্দেশ্যে হয়তো বা কেউ কিছু বলতে পারেন, তাই সেটা নিয়ে এটা খুব একটা বড় ব্যাপার ছিল না। তো সামনের দিনে আমরা চাই যে কাঠিগড়া একটা সম্ভাবনা থাকা একটা জায়গা, কাঠিগড়ায় মিনি স্টেডিয়াম, কাঠিগড়ায় অডিটোরিয়াম, কাঠিগড়ায় যাতে বারুণী মেলার যাতে সেই স্থানটাকে যাতে আমরা কিছু একটা উন্নয়ন করতে পারি, সেটাকে যাতে আরতি স্থল হিসেবে ঘোষণা করতে পারি, রাস্তাঘাটের উন্নয়ন। মাননীয় মুখ্যমন্ত্রী সেই উন্নয়নের জন্য উনি একটা অহরহ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। সেই ক্ষেত্রে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে বা সহযোগিতা করতে পারি। তাই সেখানে সেই রাজনীতি প্রতিহিংসামূলক রাজনীতি হওয়াটা উচিত নয়, সেই রাজনীতি গঠনমূলক রাজনীতি হওয়া উচিত, এবং সেই গঠনমূলক চিন্তাধারা নিয়ে যাতে আমরা এগোতে পারি সেটাই আমরা চিন্তা করছি। অপ্রীতিকর ঘটনার পরিপ্রেক্ষিতে শ্রীকোনায় নাগরিক সভা অনুষ্ঠিত, গঠিত হলো শান্তি কমিটি। সম্প্রতি শ্রীকোনা ডেইলি বাজারে এক মারপিটের ঘটনায় এলাকায় উত্তেজনা দেখা দেয়। এই মারপিটের ঘটনার পরিপ্রেক্ষিতে শ্রীকোনা ও রামনগর 2 এলাকার বিশিষ্টজনেদের মধ্যে এক সভা শনিবার অনুষ্ঠিত হয়। এদিন শ্রীকোনা শুকতারায় ঘটনার দুপক্ষ মিলিত হয়ে সভায় আলোচনার মাধ্যমে বিষয়টি আপোষ মীমাংসা করেন। এ ধরনের ঘটনা যাতে আগামীতে আর না ঘটে তাই এলাকার বিশিষ্টজনেদের নিয়ে এক শান্তি কমিটি গঠন করা হয়। আগামীতে এ ধরনের অশান্তিমূলক কার্যকলাপ দেখা দিলে কমিটির সাথে যোগাযোগ করার আহ্বান জানানো হয়। এদিনের সভায় এলাকার বিশিষ্টজনেদের মধ্যে উপস্থিত ছিলেন সাইকুল ইসলাম আহমেদ, আতাউর রহমান লস্কর, সাবুল হোসেন সদিউল, আজমল হোসেন লস্কর, নুরুল ইসলাম বরভুইয়া প্রমুখ। 17 জুলাই আমাদের শ্রীকোনা ডেইলি বাজারে 2 জন ড্রাইভারের মধ্যে ঝগড়াঝাটির মাধ্যমে একটা অপ্রীতিকর ঘটনার সূত্রপাত ঘটে, এবং এটার সূত্রপাত ধরে রামনগরেও আরেকটা এরকম দুর্ঘটনা ঘটে, যার দরুন শ্রীকোনা রাস্তা ব্লকেজ করা হয়েছিল এবং আমাদের জেলা প্রশাসনের পুলিশ কর্তারা এসে রাস্তা উন্মুক্ত করে দেন। পরবর্তীতে একটি অটোচালক, নিরীহ অটোচালক যে জখম হয় তাকে হসপিটাল পাঠানো হয়, হসপিটাল থেকে তাকে রিলিজ করে দেওয়া হয়েছে। পরবর্তীতে কেস মামলা হয়েছে, এবং কেস মামলার পর আমাদের জিপিআই রামনগরের যে আমার এপি সদস্য বা রামনগর আঞ্চলিক পঞ্চায়েত সহসভাপতি আমাদের সঙ্গে যোগাযোগ করলে, এবং আমরা উভয় জিপির ময় মুরব্বী এবং বিশিষ্ট সমাজকে নিয়ে আজকের এই সভা অনুষ্ঠিত করি, এবং এই সভার মাধ্যমে আমরা যেটা দুর্ঘটনা ঘটেছিল এটার সুষ্ঠু সমাধান করেছি, এবং ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনার কোনো পুনরাবৃত্তি না ঘটে আমরা উভয় পক্ষকে সতর্ক করি, এবং একটা শান্তি কমিটি গঠন করা হয়েছে। যেটা আমি আমার রামনগর জিপি এবং শ্রীকোনাবাসী প্রত্যেকের কাছে আহ্বান করব, জাতির ধর্ম বর্ণ নির্বিশেষে যাতে আমরা সবাই যাতে সতর্ক থাকি। এরকম যদি কোনো ঘটনা ঘটে বা আমাদের চোখের সামনে আসে, আমরা অ্যাটলিস্ট কোনো যাতে বড় আকারে না রূপ দিয়ে আমরা প্রশাসন, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন অথবা আমরা গ্রামীণ সভা সমিতির মাধ্যমে সেটা শেষ করার আহ্বান করব। এখন থেকে যে শান্তি কমিটি গঠন করা হয়েছে আরও আমরা বিশিষ্টজনের অ্যাডভাইস নেব, যাতে আমি প্রত্যেকের কাছে আমি আহ্বান চাইব যাতে আমরা শান্তি শৃঙ্খলা বজায় রাখতে পারি, এই আহ্বান রাখছি। শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলো আরও একবার। ধুলোময় শিলচর ধুলোর ঝড়ে বিপর্যস্ত জনজীবন, জনক্ষোভ চরমে। কাটিগড়া ও বরখলায় বন্যা পরিস্থিতির খোঁজ নিলেন মন্ত্রী পীযূষ হাজারিকা। বাংলাদেশে আন্দোলনের ফলে দেশে ফিরছেন ভারতীয় পড়ুয়ারা, করিমগঞ্জ সীমান্ত দিয়ে এলেন 41 জন। এখনকার মতো বিটিএন সংবাদ এই পর্যন্তই, ধন্যবাদ।